স্বাগতম। আজকের এই ট্যারো কার্ডের অনুষ্ঠান আমরা একটা অত্যন্ত স্পর্শকাতর হৃদয়গ্রাহী বিষয় নিয়ে করব। যারা সিটিভিএন নিয়মিত দেখেন তারা কিন্তু এই অনুষ্ঠানটা অবশ্যই মিস করবেন না। আর মিস করলে একটা সুবিধা দিয়ে দিচ্ছি, যেটা আমরা আগের দিনও বলেছি, সেটা হচ্ছে যে আপনি আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটা রয়েছে সেটাতে আপনি ইউটিউবটাকে ডাউনলোড করুন। ইউটিউব আপনার আছে নর্মাল কোর্সে, যদি না থাকে ডাউনলোড করে নেবেন। ইউটিউব ডাউনলোড করে আপনি সিটিভিএন একেডি প্লাস, এই যেটা রয়েছে আমাদের লোগোটা, সিটিভিএন একেডি প্লাসটা আপনি পেয়ে যাচ্ছেন। পেলে কিন্তু সাবস্ক্রাইবে একটু চাপ দিয়ে দেবেন। চাপ দিলেই অটোমেটিক্যালি, মানে খুব স্বাভাবিকভাবেই ওটা আপনার কিন্তু আপনি সাবস্ক্রিপ্টেড হয়ে গেলেন এবং আপনি যখন খুশি তখন আপনার কাছে সিটিভিএন ভেসে ভেসে আসবে। আমি এটা আমার ভীষণ প্রিয় অতিথি, তার জন্য এই সুবিধাটা আপনাদের দিচ্ছি। এবং আরেকটা সুবিধা যেটা আমার অতিথি বললেন সেটাও দিতে চাই, সেটা হচ্ছে যে কারুর যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন আপনাদের থাকে, আপনারা যারা যারা নিজের প্রশ্ন, আপনারা কিন্তু ওই সিটিভিএন একেডি প্লাসে গিয়ে ওই যেটা আপনি ডিজিটালে দেখছেন সেখানে গিয়ে আপনি প্রশ্নটা রাখতে পারেন। আপনার এক গাদা কিছু না, আপনার ডেট অফ বার্থ আর আপনার প্রশ্ন একটা লাইনে আপনি বলে দেবেন। আমরা চেষ্টা করবো তার মধ্যে থেকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া। বুঝতেই পাচ্ছেন অতিথি আমার প্রিয় কে হতে পারে। তো সেখানে আমি একটা কথাই বলবো, তিনি ধার্মিক, তিনি আস্তিক, তিনি ঈশ্বর ভক্তিতে বিহ্বল, কিন্তু তিনি আধুনিকা। তিনি আজকের সঙ্গে বা আজকের প্রজন্মের সঙ্গে চলতে ভালোবাসেন বলেই তাদের সমস্যাটা শুনতে আগ্রহী হন। তিনি কিন্তু মনে করেন যে 60 বছর বয়স হয়ে যাওয়া মানেই জীবনটা শেষ হয়ে যাওয়া না, তারপরে লাস্ট ইনিংসটা কিন্তু অনেকটা বড় হতে পারে। কে বলতে পারে আপনি 100-105 অব্দিও বাঁচতে পারেন। তো এই যে তিনটে স্প্যানে আপনাকে ভাগ করা হয়েছে, এই তিনটে স্প্যানে ত্রাহ স্পর্শের উপর দাপটে বসে থাকা সেই নারী শক্তি আর কেউ না, আমাদের প্রিয় শ্রীময়ী। ওয়েলকাম। থ্যাংক ইউ প্রসন্ন দা। নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছেন আশা করি। হ্যাঁ, এটা অবশ্যই সত্যি কথা যে আমি ঈশ্বর ভক্তি পরায়ণে অনেক ছোট থেকে ধর্মীয় আচারের মধ্যে বড় হয়ে উঠেছি। ব্রাহ্মণ কন্যা হওয়াতে সেই পরিবেশটাও পেয়েছি, সেই সুবিধাটা পেয়েছি। হ্যাঁ, একদম একদম পরিবেশটা পেয়েছি। বাড়িতে তো পুজো আছে, বাড়িতে, হ্যাঁ, আমার মায়ের স্বপ্নাদিষ্ট মা, তারা আমার বাড়িতে আছেন প্রতিষ্ঠিত বহু বছর ধরে, 3 যুগ ধরে আমার মাই সাধনা করেছেন। আর মায়ের গুরুদেবের সঙ্গও আমি পেয়েছিলাম ছোটবেলা থেকে। তার কোলে চড়ে বেনারস, হরিদ্বার, এলাহাবাদ, কুম্ভ, মানে যেগুলো লোকের হয় না সেই সময়, লোকে বাবা মায়ের হাত ধরে দার্জিলিং, ম্যাল এগুলো সব ঘুরে বেড়ায়। বাট আমিও কুম্ভ টুম্ভে ঘুরে বেরিয়েছি, পূর্ণ কুম্ভ, অর্ধ কুম্ভ। বাট আউটফিট দেখে অনেক সময় মনে হয় না, কিন্তু আমি মনে করি যে ধর্মাচরণের জন্য বিশেষ যে আউটফিট লাগে সেরকম ব্যাপারটা না, ওইটা মেনে উঠতে পারিনি। ওই জন্য আপনারা টিভির পর্দায় ফ্যাশনেবল শ্রীময়ীকে দেখেন। তো সেটা কি জানেন তো, সেটা যদি আপনি তবে ব্যক্তিগত জীবনে আমি কঠোর সংযম এবং নিষ্ঠাকে গুরুত্ব, কিন্তু আধুনিক পোশাক আশাক পরেই থাকতে। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে বললাম, ব্যক্তিগত জীবনে আমাকে যারা জানেন তারা জানেন কতটা সংযম এবং কৃচ্ছ সাধনের জীবনযাপন আমি করে থাকি। সব থেকে ভালো জানেন যারা আমার বাড়ি কাজকর্ম করেন। হ্যাঁ, তো সুতরাং এই যে ব্যাপারগুলো রয়েছে, তা এইবার হচ্ছে যে একটি কঠিন তীর্থ, যেটা সেটা আমি একটু ইলাবোরেট করতে চাইছি। বলুন। সেটা হলো যে এই যে বারবার তিরুপতিতে যাওয়া, হ্যাঁ, এবং তিরুপতিতে আপনি বছর 4 আগে আপনি শুধু জানেনই, আপনি কিন্তু মানে মস্তক মুন্ডন করেছিলেন, অর্থাৎ কিনা আপনি পুরো চুল তিরুপতিতে দান করে এসেছিলেন। ফলে আপনার প্রত্যেক বছর যাওয়া এবং এবছরও সেখানে থাকা, এই তিরুপতির এমন কি মহিমা, কারণ দেখুন আম জনতা, হ্যাঁ, মানে আজকে যারা অনুষ্ঠান দেখছেন একজনও যায়নি, গিয়েছে বলে তো আমার সন্দেহ আছে। সাধারণভাবে দর্শনটা কম লোক যায়, তার কারণ ফ্লাইটে করে যেতে গেলে এক কারি পয়সা খরচা, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ট্রেনে করে যেতে গেলে 2 রাত। হ্যাঁ, ফলে এই জায়গাটা থেকে তারা চায়, আমাদের দর্শকরা চান যে কেউ একজন তিরুপতিতে কোনো একজন ব্রাহ্মণ যাক, যিনি আমার হয়ে ক্রিয়াকর্মগুলো করে দিয়ে আসুন, এবং আমরা ঘরে বসে সেই ব্লেসিংটা হতেই পারে সেটা পাই। আমি আমার বাড়িতে যে রান্না হয়, বা আপনিও মানে অত্যন্ত ভালো আপনার রান্নার হাত, রন্ধন কার্য আপনি দারুণ ভালো করেন।
এবং সে ব্যাপারে আপনার হুগলি অঞ্চলে যথেষ্ট সুনামও আছে। হুম, তো আছে। তাই বলে বিয়ে বাড়িতে গিয়ে তো আর আপনি রান্না করে নিজের খাবারটা নেবেন না। কখনো না, কখনো তো না। সেখানে তো তখন রাঁধুনিরই দরকার হয়। তো ফলে তখন তাদের উপর আমার ডিপেন্ড করতে হয়, কারণ একটা হিউজ নাম্বারের জন্য তারা Huge রান্না করে, number। যেটা আপনার আমার পক্ষে পসিবল সম্ভব না। না। হ্যাঁ, কারণ সেরকমই আমাদের পেশাগত হিউজ দক্ষতা নাম্বার থাকতে অফ হয়। দর্শকের পসিবল টা আপনি একমাত্র সেটাকে সলভ করতে পারেন বলেই আপনি তিরুপতিতে যান। লোকে বিশ্বাস করেন, ভালোবাসেন, আস্থা রেখেছেন 20 বছর ধরে শ্রীময়ী এবং শ্রীময়ী সততার উপরে। তারাই আসেন, জানেন আমরা কাজটা শ্রীময়ীকে দেবো। হ্যাঁ, এবং প্রথম দিন শ্রীময়ী যখন আমাদের হয়ে ট্যারো কার্ডটা ফেলবেন, তখন সমস্যাটা যদি সমাধানযোগ্য হয় সেটাও বলে দেবেন যে এটা আমি হ্যান্ডেল করতে পারবো কিনা। যদি হ্যান্ডেল না করতে পারে বা তার পছন্দ মতো বিষয় না হয়, অনেক বিষয় তো আছে যেগুলো ধরুন আমার পছন্দ না ব্যক্তিগতভাবে, বলে দিয়ে অন্য কারোর কাছে যান, এটা আমি করতে পারবো না। আচ্ছা, তাহলে আমার কথাটা সুতরাং হচ্ছে- মানুষ প্রথম দিনই জেনে যান যে তার কোন সমস্যাটা আমার দ্বারা সমাধান হবে। যদি না হয় আমি প্রথম দিন ক্লিয়ারলি বলি আপনারটা আজকে হবে, কালকে হবে, পরশু হবে। আপনারা পারবো না। না, আমি পারবো না, ক্লিয়ার। হ্যাঁ, বা আপনারটা হবে না, আপনি যার কাছেই যান। হ্যাঁ, মানুষ এটা বলেন না, এটা বলেন না বলেই অ্যাস্ট্রোলজারদের নিয়ে বিশ্বাসের একটা যে মানে চলে না, যে আমি ওনার কাছে গেছিলাম বিশ্বাস করে এত খরচা করেছি কিন্তু হয়নি, আমাকে আগে বলে দিতে পারতেন যে তোমারটা হবে না। তো ঘুরিয়ে মানুষকে বেশ কিছুদিন, 1 বছর 1.5 বছর পরে বলা, ওটা আমার মানে আমার কাপ অফ টি নয়। আমি যদি না হওয়ার হয় আমি প্রথম দিনই তাকে বলে দিই, তাতে মানুষের অন্তত টাকাটা নষ্ট হওয়া থেকে বাঁচে এবং তার এই যে অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজারদের উপর বিশ্বাস সেটাও থাকে। আর তিরুপতিজির ব্যাপারটা, যেটা আমি যেতে ভালোবাসি, নাম্বার 1, আমার জন্মসূত্রের যে রাশিটার উপর আমি বিলং করি সেটা মানে নারায়ণের ফেভারিট রাশির মধ্যে একটা। তো এটা নিয়ে আমি আর কিছু বলবো না। তো সেই কারণে বোধহয় একটা আত্মিক টান থেকে গেছে। এবং আজ পর্যন্ত আমি যখন তিরুপতিজিতে গেছি, সে নিজের প্রার্থনাই হোক এবং ভক্ত বা ফলোয়ার বা আমার যারা ক্লায়েন্ট, বেশিরভাগই তাদের ফরওয়ার্ডের কাছে, জন্যই যান। হ্যাঁ একদম, এখন আর নিজের জন্য যাই না। তো এই ব্যাপারগুলো, সেগুলো মানে এমন জিনিসও আমার মনে হয়েছে প্রসন্দা কাজ করতে গিয়ে বা ট্যারো কার্ড, এটা হবে না, নাও হতে পারে, কিন্তু মানে তাকে আমি সরাসরি, যে আমার অভ্যেস, আমি সরাসরি বলেছি দেখুন এটা না হওয়াটা সম্ভব না। সে বলছে শ্রীময়ী আপনি তো যান তিরুপতিতে, একটাবার দেখুন না। আমি ওনার ভরসায় বলছি, আপনার ভরসাতেও বলছি, তাহলে আমার ভরসা না, তাহলে ওনার ভরসায় বলুন, তাহলে আমি শেষ চেষ্টা করব। অদ্ভুতভাবে প্রসন্না ওনার ব্লেসিং এ কিন্তু হয়ে গেছে, অসম্ভব জিনিস। তিরুপতি এবং সেই কারণেই আমি ন্যাড়াটা হয়ে এসেছিলাম। যারা মানে অনেকের কৌতূহল আছে, মিডিয়াতে বসে বলে দিয়ে আজকে যে এমন কিছু মানে কঠিন ক্রিয়াকর্ম ছিল এবং কঠিন সংকট ছিল যেটাতে আমিও ভেবেছিলাম নাও হতে পারে, বাট সাকসেস তিরুপতি বালাজি সেইটা করে দিয়েছিলেন। এবং এর সঙ্গে মুন্ডনটা ছিল সেই, যদি হয়ে যায় আমি এসে তোমার কাছে চুলটা দিয়ে যাবো, ন্যাড়া হয়ে ঘুরবো। এখন তো বিউটিফুল চুলটা ফিরে এখন চুলটা ফিরে এসছে। হ্যাঁ, এবছর সব পাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এবার হচ্ছে যে এবারে আমি মুন্ডনটা করছি না, বাকি অন্যান্য যে ক্রিয়াকর্ম সেটা রিলেশনশিপের ক্রিয়াকর্ম, যেহেতু দোল এই উপলক্ষটাতেই আমি এই সময়টা যাচ্ছি এবং বেশ একটা সময় পর্যন্ত আমি থাকবো সাউথ ইন্ডিয়াতে। তো সুতরাং রিলেশনশিপের ব্যাপার বলুন, এবং রাহুর প্রকোপটি আমি একটুখানি আগের একটি এপিসোডে বলছিলাম যে সেটা একটু ক্লিয়ার করে দিন। হ্যাঁ, সেটা ক্লিয়ার। প্রচুর মানুষের, আর এই মুহূর্তে যেটা সেলেস্টিয়াল কানেকশন প্রসন্দা, রাহু মঙ্গল এক জায়গায় যুক্ত হয়ে গেছে। তো সেটার ফলে মানুষে হানাহানি, রক্তপাত এবং এই যে অ্যাক্সিডেন্টাল জায়গাগুলো, তো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু হবে। দেখবেন কথায় কথা বিবাদ লেগে যাবে মানুষের মধ্যে। তো এই যে ছোটখাটো জিনিস থেকে কুরুক্ষেত্র, এটা আমার মনে হয় নারায়ণীয় সমাধান করতে পারেন। সেই জায়গাগুলো আছে পারিবারিক বিবাদ, মামলা মোকদ্দমা, ক্রিটিক্যাল বাস্তু দোষ। ক্রিটিক্যাল বাস্তু দোষের মধ্যে রাহু তো হচ্ছে অন্যতম, হচ্ছে মানে সেই বলে ক্যাটালিস্ট, অনুঘটক। আপনার বাড়িতে ধরুন আপনি রোজগার করছেন প্রচুর, টাকা রাখতে পারছেন না কিছুতে, ঋণ হয়ে যাচ্ছে। এই রাহু আর মঙ্গলের কম্বিনেশন, ঋণের পাকে পাকে নাক পাশে জড়িয়ে যাচ্ছেন। ভগবান তিরুপতি বালাজি সে ঋণ থেকে আপনাকে উদ্ধার করতে পারেন। স্বয়ং বালাজির একটি ঋণের কথা আজকে বলি, যেটা আমার মনে হয় না আপনারা কোথাও শুনেছেন। 7টা পাহাড়ের একটি হচ্ছে তিরুমালা পর্বত, তিরুবনন্তপুরম, অন্ধ্রপ্রদেশে। তো তার মধ্যে একটি পাহাড়ে হচ্ছেন ভেঙ্কটেশ্বর স্বামী বা তিরুপতি বালাজির বাস। তিনি স্বয়ম্ভু বলে মনে করা হয়। এবং তার যখন পাহাড়গুলো কি খুব উঁচু নাকি সাধারণ? না, দাক্ষিণাত্যের পাহাড় কিন্তু মানে রাফ পাহাড়,
হ্যাঁ, লাল লাল মানে আপনাকে type-এর- কি উঠতে হচ্ছে এই ঘুরে ঘুরে উঠতে হ্যাঁ, হচ্ছে? ঘুরে ঘুরে পাহাড়ের পাশ দিয়ে গাড়ি এরকম যেভাবে সুন্দর, দার্জিলিং এ যেতে হয় এখানে হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবেই ওভাবেই উঠতে হয়। তবে এখানে পাহাড় অনেক খাড়া পাহাড়, আচ্ছা আচ্ছা, খুব রিস্কি। ইটস ভেরি রিস্কি। হ্যাঁ, এবং ওই শিলা অনুযায়ী ব্যাসাল্টের পাহাড়। হ্যাঁ, দক্ষিণে তো বেসিক্যালি তো মালভূমি, তো সুতরাং এই পাহাড়গুলো না, মানে ওপরটা ফ্ল্যাট, এরকম খোঁচা চূড়ো না, যেটা আমরা জিওগ্রাফিতে পড়েছি। চূড়াটা হচ্ছে উত্তর ভারতের দিকে বেশি থাকে, হিমালয়ান রেঞ্জে, আর দাক্ষিণাত্যে পাহাড় হচ্ছে ফ্ল্যাট। তো কিন্তু ঢালগুলো রিস্কি ঢাল, আর স্বাভাবিক ঢালটা হবেই, ঢাল কারণ তো এরকম হবেই। থাকলে তো গড়িয়ে যাওয়ার চান্সটা কম, কিন্তু এরকম থাকলে তো আপনি এখান থেকে একদম চট করে পড়বে আর একদম মানে শেষ। খতম। হ্যাঁ, ওখানে আর মানে রেস্কিউ কিন্তু শুনবেন না, দাক্ষিণাত্যে খুব বেশি গন্ডগোল হয়েছে, মানে যেটুকু ফ্লাডে হয় বা অমুক হয়, কিন্তু পাহাড় থেকে পড়ে গেছেন তুলনায় কম, তুলনায় কম। তাতে যাই হোক, এইবার যে ধরুন আমি ঢাল বেয়ে তো গাড়ি উঠছে এবং বড় বড় বাসও ওঠে। এবং একটা হচ্ছে যে তিরুপতির যে ওখানে অর্গানাইজেশন, মন্দির কর্তৃপক্ষ, টিডিএস, যেখান থেকে মানে ওটা মানে দেবস্থানম বলে বাসগুলো যায়, এবং ওই বাসে যে সমস্ত যাত্রী ওঠেন কোনো রকম টাকা পয়সা তাদের দিতে হয় না। এটা একটা অদ্ভুত বাসে জিনিস। পয়সা দেবো না? না, ওটা সংস্থার বাস যায়, যারা টিকিট কেটে যেতে পারেন না, যাদের সংস্থার নেই, তাদের ওই বাস তুলে নিয়ে যায়। ও বাবা। হ্যাঁ, এবং আরো একটি জিনিস আছে, মানে আপনার গ্রাউন্ড থেকে ওই পাহাড়ের চূড়োতে একদম একদম যেতে সকালে কতক্ষণ নির্দিষ্ট লাগে? জায়গায় আপনাকে বাস স্টপে, দেখুন আমরা গাড়িতে উঠেছি 1 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা 25 মিনিট মতো লেগেছিল, মানে ঘুরে 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 ঘুরে। বাস ওই ওই আরেকটু হয়তো 2 ঘন্টাতে যায়। এই জায়গাটা কি ঠান্ডা নাকি গরম? আমরা তো মানে আগের বারে যখন ন্যাড়া হয়ে আসলাম আমি, সেটা দুর্গাপুজোর ওই টাইম? হ্যাঁ, ওই টাইমটা, কিন্তু সেই সময়টা নাতিশীতোষ্ণ, এবং ওইখানকার আবহাওয়া মোটামুটি নাতিশীতোষ্ণ, মানে কখনোই শীত বলে কিছু না। শীত বলে আমাদের ওরকম যেমন নেই। দার্জিলিং এ গেলে শীতে কাঁপতে থাকে প্রচন্ড সব। শীত, হ্যাঁ, ওইখানে শীতের ব্যাপার নেই, আবার ওই ভয়ঙ্কর গরমও নেই, কারণ আমরা এসি গাড়ি বুক করেছিলাম। খানিকটা ওঠার পর ড্রাইভার মানে যেটা জিজ্ঞেস করলো ওদের মানে কাছাকাছি ওই লোকাল ডায়ালেক্ট ইংরেজি মিশে, যে ম্যাডাম আপনাদের কি লাগবে, তাহলে এইখানকার ফ্রেশ এয়ারটা একটু নিন। নাতিশীতোষ্ণ, অসম্ভব সুন্দর আবহাওয়া। আমি বললাম গাড়ি এসি লাগবে না। বসন্তকালের মতো। হ্যাঁ, একদম চিরবসন্ত, নারায়ণ যেখানে থাকেন চিরবসন্ত বিরাজ করে। তা তো বটে। এবং আরেকটা জিনিস, ওটা একটা ঋণ ব্যাপারে একটা বললাম, আরেকটা জিনিস বললাম যে টাকা অর্থকরী ব্যাপার। অনেকেই মনে করেন যে শুধু টাকাই নেওয়া হয় সাউথ ইন্ডিয়ার মন্দিরে, এবং কারণ অন্যতম রিচেস্ট মন্দির ওটা। দলিত গোবিন্দ দর্শন, দলিত গোবিন্দ দর্শনটা হচ্ছে একমাত্র তিরুপতির আছে বলে আমি জানি। তো যারা দলিত, ওখানে তো ওই বর্ণ হিন্দু ছোঁয়াছুঁয়ি ব্যাপারগুলো অনেক প্রবল, তো সুতরাং ওই জায়গাগুলোতে যে সমস্ত দলিতরা মন্দিরে সরাসরি ঢোকার অনুমতি পান না, বা তাদেরকে তাদের নির্দিষ্ট গ্রাম রয়েছে তিরুপতি বালাজির পক্ষ থেকে, এবং বছরে 3টে দিন প্রসন্দা তিরুপতিজি মন্দির থেকে বেরিয়ে আসেন প্রতিমা। সেটা কোন সময়? সেটা ওই মোটামুটি ধরুন দোলের কিছু কিছু পরের একটা টাইম, মানে এর আবহাওয়া খুব সুন্দর তখনও থাকে, এবং তার ওই গ্রামে তিনি 3 রাত্রি বসবাস করেন। ওখানেই রান্না হয়, ওখানেই খাওয়া দাওয়া হয়, ওখানেই ভোগ নিবেদন হয়, এবং এই মানে গ্রামগুলোর যে যাবতীয় ওই কদিনের খরচা সমস্ত মানে ট্রাস্টের পক্ষ থেকে দেয়া হয়। বাবা। হ্যাঁ, মানে আমি শুনিনি আর কোথাও এই, মানে এটা দলিত গোবিন্দ, চোখে জল চলে আসে আমার যখন প্রথম শুনেছিলাম। বাবা, ভগবান এরকম হয়, বলে না ভক্তের ভগবান, তো তিরুপতিজি তাই, তিরুপতিজি তাই। এবার যেটা আসে যে তিরুপতির ব্যাপারে যেটা আমরা শুনি, সেটা হচ্ছে যে তিরুপতির চোখটা ঢাকা থাকে, চোখটা ঢাকা থাকে, সেটারও একটা, এটা নাকি খুললে সর্বনাশ হয়ে যাবে। সেটা আমি জানি না, তবে একটা ওনাকে স্বয়ম্ভু মনে করা হয়, কারণ ওনার মূর্তি কেউ নির্মাণ করেছেন বলে ইতিহাসে পাওয়া যায় না। এবং সব সময় ওনার মূর্তি ভেজা থাকে, মানে ওনার শরীরে ঘাম হয়। এটা যারা পুরোহিতরা যারা পুজো করেন বা যারা এই টাচ করবার সৌভাগ্য পান, তো সেক্ষেত্রে তারা বলেছেন যে অল টাইম আমাদের যেরকম গরমকালে আমরা ঘামে শরীরে ঘাম হয়, ওনার শরীর মাঝে মাঝে ঘর মাখতে, সেই কারণে ঠান্ডা দেওয়ার ব্যবস্থা ওনাকে করা হয়। এবং একটা সময় নাকি ওনার চোখ একটু ফেটে গেছিল, সেই কারণে আলোটা যাতে ওনার চোখে সরাসরি না পড়ে সেই রকম ব্যবস্থা করা হয়, এবং দর্শনের সময় বিশেষ আলো জ্বালিয়ে দেয় এবং চোখটা ওনার ঢেকে দেওয়া হয়। সর্বনাশের কোনো গল্প অন্তত সাউথ ইন্ডিয়াতে বা মন্দির প্রেমিসেসে আমি শুনিনি, কিন্তু চোখটা ওনার ঢেকে দেওয়া হয় ডিউ টু দিস। একটা সময় ওনারটা ফেটে গেছিল। এবং ঋণের ব্যাপারটায় আসি, ওনার যখন পদ্মাবতী বা সোজা কথা মা লক্ষ্মীর অবতার যাকে পছন্দ হয়েছিল, তিনি লক্ষ্মী ছিলেন,
তো তিনি তখনকার একজন চাষার মানে কৃষকের মেয়ে ছিলেন, কন্যা রূপে তিনি জন্মেছিলেন। তাকে ভগবান ভেঙ্কটেশ তাকে দেখে পছন্দ হয় এবং তিনি তার বাবার কাছে বিবাহের প্রস্তাব পাঠান লোকমুখে। তো এবার তাদের সময় কন্যাপণের ব্যবস্থা ছিল ওই সময়টায়। আচ্ছা। তো এটা লোকগাথা, তাও বলছি, এটা আমার মন্দির প্রেমিসেস থেকে শোনা। তো এবার মেয়ের বাবা তার ওই মানে একদম সুন্দরী, ব্ল্যাক বিউটি, বাট শি ওয়াজ ব্ল্যাক বিউটি। তো তার বিয়ের জন্য তাকে যে পরিমাণ জমি জমা এবং সম্পত্তি অর্থমূল্য চেয়েছিলেন, আমাদের এখানে তো বরপণ, ওখানে কন্যাপণ চেয়েছিলেন, সেটা তখন ভেঙ্কটেশ্বর স্বামী তখন অনেক যুবক ছিলেন, তার পক্ষে সেটা দেওয়া সম্ভব ছিল না। তিনি তার বলতে পারেন না যে তোমার মেয়ের বিয়েটা আমার সঙ্গে দাও, আমি স্বয়ং নারায়ণ, হাত বাড়ালেই সব চলে আসবে। তো তিনি পরিচয় গোপন করে তখন তিনি আমাদের যে কুবের মহারাজ, দেবতাদের যিনি খাজানা যার কাছে থাকে, যক্ষরাজ, ফিনান্স মিনিস্টার, তার কাছে তিনি 7 কোটি টাকা ধার করলেন। 7 কোটি? 7 crores, ইয়েস। নাম্বারটাও 7, ইটস এ কার্মিক নাম্বার, আমি বলে থাকি অনেক সময়। 7 কোটি টাকা তিনি ধার করলেন এবং কুবের বললেন যে তুমি কতদিনে শোধ করবে। না সেটা তো বলতে পারছি না, তবে আমি এনাকে বিয়ে করে, লক্ষ্মীকে, পদ্মাবতীকে বিয়ে করে আমি এখানে বসলাম, আমি এখানেই স্থাপিত হব, সংসার আমি এখানেই করব এবং আমার ভক্তরা তোমার টাকা শোধ করে দেবে। সেই জন্য সেই মনে করা হয় কলিকালে শেষ পর্যন্ত এই ঋণটা কুবেরের কাছে তার থাকবে। তো এবং ঋণের সমস্যা নিয়ে বালাজির কাছে যান, বালাজি তাদের ঋণ মুক্ত করে দেন এবং ভক্তরা তাকে গিয়ে অন্যান্য জিনিসের সাথে, দেখুন স্বর্ণালঙ্কারও প্রচুর পড়ে, ডায়মন্ডসও অনেক পড়ে, সাথে অর্থও প্রচুর, যার যেরকম সামর্থ্য, এখানে কোনো দাবি দেওয়া নেই যে তোমাকে এই দিতে হবে। এবং বড় বড় হুন্ডি আছে এখানে, ঝোলা, ওগুলোকে হুন্ডি বলে। তো সেখানে আপনি আপনার ইচ্ছে মতো এবং খুশি মতো আপনি সেখানে অর্থ দান করে দিয়ে আসতে পারেন। লোকে তো দেয়, একটা টাস্ক চালাতে গেলে প্রচুর দেয়, তাদের খরচা প্রচুর দেয় প্রসুন্দা। শুধু যে INR বা ইন্ডিয়ান কারেন্সি পড়ে তা না, ডলার পড়ে, পাউন্ডস পড়ে, ইউরো পড়ে, দিরহামস পড়ে, তো সব দেশের অর্থ ওখানে পড়ে। এবং তিরুপতির মন্দিরই বোধহয় একমাত্র মন্দির যেখানে আজও সেই আলী বাবার মতো টাকা গোনা হয় না, ওজন হয়। ওজন হয়? ইয়েস। বাহ। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আসে যে এই তিরুপতিতে পুজো আচ্চাতে মানুষের উপকার কতটা, মানে মোক্ষম প্রশ্নটা প্রসুন্দা করেছেন আপনাদের হয়ে। ক্ষতি যাদের প্রবল, আমি পরের প্রশ্নে আসছি, ক্ষতির ব্যাপারটা পরে আসি, আগে এটা বলি মানুষের উপকার কতটা। উপকার দেখুন, উপকার প্রধানত যে কারণে যান প্রসুন্দা, দারিদ্র্য থেকে মুক্তি পেতে, ঋণ থেকে মুক্তি পেতে এবং অর্থনৈতিক সম্পদশালী হতে। এবং আপনার বোধহয় খেয়াল থাকতে পারে, সাংবাদিক জীবন তো আপনার অনেক প্রসারিত, বহু বছর আগে, অন্তত 15-16 বছর আগে, মুকেশ আম্বানি রিচ তো নিশ্চয়ই ছিলেন, আম্বানি পরিবারের সন্তান, কিন্তু আজকে মুকেশ আম্বানিকে আমরা যে হাইটে দেখি, তার তখন সেটা ছিল না। নর্মদা বেসিনটা তখনও তার হাতে আসেনি, হ্যাঁ, যদি না আমি খুব ভুল বলে থাকি। তিনি তখন নীতা আম্বানিকে নিয়ে কিন্তু তিরুপতি জিকে গেছিলেন ও চাদর চড়েছেন। আমরা ন্যাশনাল মিডিয়াতে ছবিটা কিন্তু আমরা দেখেছিলাম। আফটার দ্যাট 2 ভাইয়ের মধ্যে ক্ল্যাশ এবং ওই বেসিনটা মুকেশ আম্বানির হস্তগত হওয়া এবং এই যে পেট্রোলিয়াম সোর্স, ওটা কিন্তু তারপরেই কিন্তু আবিষ্কারটা হয়েছিল। অ্যান্ড মুকেশ আম্বানি রকেটের গতিতে উঠতে শুরু করলেন। তা উনি নিজে মনে করেন কিনা জানি না, কিন্তু এটা কানাঘুষো শোনা যায় মন্দির চত্বরে যে এইখানে পুজোটা সেই বিশেষ কিছু পুজো হয়েছিল। তারপরে কিন্তু এই জিনিসটা মানে 2 ভাইয়ের মধ্যে কিন্তু মানে প্রিভিয়াসলি কিন্তু অনিলি এগিয়ে, এটা কিন্তু সবাই জানতেন, এটা কিন্তু লোকের জানা ছিল একটা, যে ধীরুভাই আম্বানি 2 এবং অনিলি কিন্তু মায়ের কল্যাণে, তার মা কোকিলাবেনের কল্যাণে কিন্তু বাবার বসত বাড়ি এবং ম্যাক্সিমাম টাকাটা তিনি পেয়েছিলেন। একটু পিছিয়ে ছিলেন র্যাট রেসে মুকেশ আম্বানি তখন, বাট তারপর এটা তো ইতিহাস হয়ে গেছে, আমার আর বলার বোধহয় দরকার নেই। হ্যাঁ, তো কি হয়, আরো 2জন চিত্র তারকা যারা প্রত্যেক বছর যেতেন তিরুপতিতে, তাদের দুজনের নাম করি। একজন এই মুহূর্তে পৃথিবীতে নেই, ঋষি কাপুর এবং জিতেন্দ্রার মেয়ে অসম্ভব সফল একতা কাপুর, তার মানে কোম্পানির নামই বালাজি ফিল্মস লিমিটেড। একতা কাপুর বালাজি ছাড়া, বালাজির ওয়ার্শিপ করা ছাড়া একতা কাপুর একটা পাও চলে না। এবং তার যে নেটওয়ার্থ, এটা মনে হয় যতজন ফিল্ম স্টারে রয়েছেন তাদের থেকে অনেক বেশি।
তিনি নিজে ফিল্মে আসেননি, কিন্তু শি বিকেম দ্য দাপটে প্রোডিউসার চালাচ্ছে। কত বছর ধরে। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, তা মানে তিনি হয়তো জিতেন্দ্রের কন্যা হিসেবে একটা সচ্ছল জীবন পেয়েছিলেন, স্টারের কন্যারা যেরকম ছেলেমেয়েরা যেরকম পেয়ে থাকেন, কিন্তু বালাজি উপাসনা এবং বালাজি, আপনি তার প্রত্যেকটা ইয়েতে দেখবেন যে লাস্টে বালাজি টেলিফিল্মস বলে একদম স্বাভাবিকভাবে বালাজি টেলিফিল্ম, তারা সিনেমাও করেছেন, প্রচুর সিনেমা করেছেন, প্রথম দিকটা সেরাম, সব পরের দিকে প্রচুর হিট সিনেমা তারা করেছেন, এবং একটা কাপুর আজকের দুনিয়া একটি নাম, অ্যাচিভার। তো সুতরাং অ্যাচিভমেন্টের জন্যও ফাইন্যান্সিয়াল সেই বুস্ট আপ, সেই গ্রোথ, এটার জন্য তিরুপতি বালাজির আমি মনে করব, যেহেতু প্রসূনদা এই যুগে অর্থ ছাড়া মানুষের চলে না, মানে সে অর্থই পরমার্থ গোছের ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে। সো যারা চাইছেন যে আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে মুক্তি পেতে, অফিসের ডিসপুট থেকে মুক্তি পেতে, ব্যবসায় গ্রোথ আনতে, ডুবে যাওয়া ব্যবসা দাঁড় করাতে, আমার মনে হয় তিরুপতি বালাজি শরণাপন্ন হলে সেই গ্রোথটা কিন্তু পাওয়া যায়। আরেকটা হয় রিলেশনশিপে গ্রোথ। নারায়ণ লক্ষ্মীর জুটি, সেই জুটির ব্লেসিং প্রচুর মানুষকে কিন্তু ভাঙতে বসা সম্ভব, মানে ডিভোর্স পেপার চলে গেছে, দুটো হিয়ারিং হয়ে গেছে, ওই কোর্টের বাইরে এসে হাজবেন্ড ছিঁড়ে ফেলেছেন। বাবা, এরকম? হ্যাঁ, এই কাজটা আমি করেছিলাম, একটুকুই শুধু বলবো। হ্যাঁ, যে মদ বদলে আমার ভুল হয়ে গেছে, চলো লেটস স্টার্ট এগেইন। হ্যাঁ, তো সে ঘটনাও ঘটেছে। তো এই যে জায়গাগুলো, যে রিকভারি, ফাইন্যান্সিয়াল রিকভারি, রিলেশনশিপ রিকভারি, প্রচুর রিকভারি হয় প্রসূনদা ওখানে। ধরুন এরকম, যদিও ওটা মেডিকেল প্রসঙ্গ, জাস্ট ছোট্ট করে বলি, তা সত্ত্বেও মন্দিরে এসে অনেকে মানত করে যান উত্তরাধিকারীর জন্য, এবং ওই ছোট্ট ছোট্ট বেবি নিয়ে এসে মানে খালি পায়ে, আমি পরিবার শুদ্ধ কিন্তু আমি পুজো দিতে দেখেছি, এটা আমার চোখের সামনে দেখা। বলেছে যে আমরা 2 বছর আগে বলে গেছিলাম, আমাদের সব ডাক্তার না বলে দিয়েছিল, মানে সেক্ষেত্রে তার দাদু এসছেন, ঠাকুমা এসছেন, দিদিমা এসছেন, মানে একদম, আর যাদের বেবিটা হয়েছে তারা তো আসেন, এনার কাছে মানত করে হয়েছে, এর আমরা নাম ভেঙ্কটেশই রাখবো, ওনারা ওদের ল্যাঙ্গুয়েজে বলছিলেন। তো এইভাবে কিন্তু ঘটে। এটা আমার কোনো কৃতিত্ব বা মাহাত্ম্য নয়, এটা তিরুপতি বালাজির মাহাত্ম্য। চমৎকার। এবং আমি বলবো একই সাথে আপনাদের কাছে, যারা এই অনুষ্ঠান দেখছেন, যে তিরুপতির তীর্থ থেকে যিনি আধ্যাত্মিকতাবাদের একটা অংশ পেয়েছেন, তিনি কিন্তু আমাদের শ্রীময়ী, অ্যাবসলিউটলি। এবং শ্রীময়ী কিন্তু সেখান থেকে বলে না যে এক একটা জায়গায় গিয়ে আত্মস্থ হওয়া, সেটা কিন্তু শ্রীময়ী পেয়েছেন, যার জন্য তার প্রতিটি কাজ, তিনি যে জ্যোতিষচর্চায় যে কাজটা করেন, সেটা কিন্তু তিরুপতি প্রসেসও বলেও আপনারা কিন্তু বলতে পারেন, কারণ তার সঙ্গে রেগুলার কোর্সে সেখানকার যোগাযোগ রয়েছে, আপনাদেরও যোগাযোগ করিয়ে দিতে পারে। কিন্তু আপনারা যদি যান, সেটা তো আলাদা কথা, এবার তো আর হলো না, পরের বার নিশ্চয়ই করতে পারেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে তলায় ফোন নাম্বার যাচ্ছে, আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। শ্রীময়ীর পক্ষে ফোন ধরাটা কিন্তু অসম্ভব, তার সেক্রেটারিরা ধরেন, এবং আপনাদের ওখানে ফোন করে আমার নাম অমুক আর আমার বয়স তমুক এটা বললে হবে না, আপনাদের কিন্তু ডিটেল তারা জিজ্ঞেস করবে, এবং দিস আর অল প্রফেশনাল, ইউ হ্যাভ টু। তো সুতরাং যারা দেখতে পারলেন না, আবারও আপনাদেরকে বলে দিই যে আপনারা অবশ্যই শ্রীময়ীর অনুষ্ঠান আপনারা দেখবেন, সেটা হচ্ছে ইউটিউবে, টিভিতে তো দেখছেনই, বারবার দেখবেন, এবং সেখান থেকে ফোন নাম্বারটা নিয়ে ওখানে নাম্বার করবেন যে সাবস্ক্রাইব করবেন কিন্তু সিটিভিএন একেডি প্লাসে ইউটিউবে। আজকের মতো তো শেষ করতে হচ্ছে, এবং আমি একেবারে শেষ লগ্নে বলি যে এই ব্যাপারে আপনার কাছে যদি কেউ সাহায্য চায়, বা যে দর্শন করানোর ব্যাপারে, দর্শন না মানে সেই জিনিসটা যে বুস্টিং করার ব্যাপারে, তাহলে আপনি অবশ্যই বছরের যে কোনো সময় করতে রাজি আছেন তো? ওনার নির্দিষ্ট কিছু তিথি থাকে, যেমন দোল এবং এই তিথিটায় থাকে, আবার বৈশাখ মাসে থাকে, তিথিগুলোর আগে একটু যোগাযোগ, বা কবে তিথিটা পড়ছে তার জন্য আমার অ্যাসিস্ট্যান্টদের একটু ফোন করে নিতে হবে। কাজে আজকে শেষ করতে হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার 4টে এবং প্রত্যেক সোমবার দিন 1:35-এ শ্রীময়ীকে নিয়ে ফিরে আসবো। নমস্কার, সকলে ভালো থাকবেন।